আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। কমার্স ক্লাসরুম উইথ আজমি স্যার ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক শেখাতে যাচ্ছি আমি। সেই টপিকটা হচ্ছে হিসাবের শ্রেণীবিভাগ। অর্থাৎ আমরা অঙ্কের মধ্যে অনেক প্রকারের হিসাব দেখি, নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, বেতন হিসাব, ঋণ হিসাব, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, এগুলো হিসাব দেখি। এখন এগুলো আসলে কোন শ্রেণী, অর্থাৎ এগুলা কি সম্পদ, ব্যয়, আয়, দায় নাকি মালিকানা সত্ত্ব, এটা ফাইন্ড আউট করাই হচ্ছে আজকের কাজ। অর্থাৎ তুমি যাতে দেখেই বলে দিতে পারো যে কোনটা সম্পদ, কোনটা ব্যয়, কোনটা আয়, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, আজকের ক্লাসটি তোমার জন্য। তুমি দেখেই বলে দিতে পারবে ইনশাআল্লাহ। তো এই জিনিসগুলো আমাদের কেন গুরুত্বপূর্ণ? কারণ হিসাব যে 5 প্রকার আছে, এই 5 প্রকারের হিসাব যদি আমরা চিনতে না পারি, তাহলে আমরা হিসাব বিজ্ঞানে কিন্তু অনেক দুর্বল থাকবো। আর এটা হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয়গুলির মধ্যে একটা যে কোনটা সম্পদ, কোনটা ব্যয়, কোনটা আয়, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, এটার পরিমাণটা জানা। তো এইটা আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তো ভিডিও যদি উপকৃত হইতে চাও তাহলে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে হবে, বই খাতা নিয়ে বসতে হবে, যা গুরুত্বপূর্ণ টপিক আছে ওগুলো লিখতে হবে। তো ক্লাসে চলে যাই। প্রথমে আমি তোমাদেরকে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে সম্পদ কিভাবে তুমি বুঝবা যে ওই জিনিসটা সম্পদ। এটার জন্য আমি একটা সংজ্ঞা লিখে রেখেছি। সেই সংজ্ঞাটা হচ্ছে, যে হিসাবের মাধ্যমে ভবিষ্যতে সুবিধা পাওয়া যায় তাকে সম্পদ বলে। সংজ্ঞাটা তুমি দেখো, যে হিসাবের মাধ্যমে ভবিষ্যতে সুবিধা পাওয়া যায় তাকে সম্পদ বলে। এখন একটা হিসাব আছে, ধরো যে একটা লেখা আছে বেতন হিসাব। এখন ওইটাকে তুমি প্রশ্ন করবা যে হে বেতন হিসাব, তোমার মাধ্যমে আমি কি ভবিষ্যতে সুবিধা পাই? যদি ভবিষ্যতে সুবিধা পাই সে আনসার দিল, তাহলে সেটা সম্পদ হবে। এরকম ভাবে তুমি যে হিসাবটা সামনে দেখবা বা যে হিসাবটা শ্রেণী বিভাগ তোমাকে করতে বলবে, ওই হিসাবটাকে তুমি এই প্রশ্নটা করবে যে তোমার মাধ্যমে আমি কি ভবিষ্যতে সুবিধা পাই কিনা। যদি ওই হিসাবটার মাধ্যমে আমরা ভবিষ্যতে সুবিধা পেয়ে থাকি তাহলে ওটা কি হবে? সম্পদ হবে। এখন উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি। যেমন এখানে নগদ টাকা আছে, এখন নগদকে তুমি প্রশ্ন করো নগদ টাকা যদি থাকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে কিনা। আমার 1 লাখ টাকা আছে, আমি ইন ফিউচার 1 বছর পর, 2 বছর পর, 1 মাস পর, 2 মাস পর এটা কি খরচ করে সুবিধা পেতে পারি না? অবশ্যই পেতে পারি। তাইলে লজিক্যালি বলতেছে এটা হচ্ছে সম্পদ। তাহলে নগদানটা কি সম্পদ। তেমনি ভাবে আছে ব্যাংক জমা। কি জমা? ব্যাংক জমা। এখন দেখো ব্যাংক জমা ব্যাপারটা কি। ব্যাংক জমা হচ্ছে আমার ব্যাংকে জমা টাকা আছে। ব্যাংকে জমা টাকা থাকলে আমরা ভবিষ্যতে কি এটার থেকে উঠাই নিয়ে সুবিধা পেতে পারি না? অবশ্যই পেতে পারি, যার কারণে এটা কি সম্পদ। এরপরে আছে আমার আসবাবপত্র। আসবাবপত্রের ব্যাপারগুলো কি, আমাদের ঘরে যে ফার্নিচার গুলো আছে কাঠের, চেয়ার, টেবিল, আলমারি, দোকানেরও আছে যে মালটাল সাজায় রাখে যে ক্যাবিনেট, এগুলি এগুলি হচ্ছে আসবাবপত্র, কাঠের জিনিসপত্র। আসবাবপত্র যদি আমার কাছে থাকে, আমি একটা টেবিল আজকে কিনলাম, 10 বছর পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো, মানে ভবিষ্যতে এটা থেকে আমি সুবিধা পাবো, তাহলে আসবাবপত্রটা কি সম্পদ। এরপর আছে যন্ত্রপাতি, যেটা দিয়ে পণ্য উৎপাদন করা হয়, থাকলে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে। এরপর আছে দালান কোঠা অর্থাৎ বিল্ডিং। বিল্ডিং এ তুমি বছরের বছর থাকো না, বছরের পর বছর থাকতেছো, ভবিষ্যতে এটা থেকে সুবিধা পাইতে পারো, তাহলে এটা কি হবে? সম্পদ। তারপর আছে প্রাপ্য হিসাব। এইটা একটু ক্রিটিক্যাল পোলাপানের জন্য, এটা আমি বুঝাই দিছি। প্রাপ্য মানে কি? প্রাপ্য মানে ভবিষ্যতে পাবো, মানে পরে পাবো। তো পরে পাইলে পরে সুবিধাটা পাইতেছি, তাইলে ওইটা কি হবে? সম্পদ। তাইলে প্রাপ্য থাকলে এটা কি হবে? সম্পদ। কারণ প্রাপ্য মানে ভবিষ্যতে পাবো, অর্থাৎ ভবিষ্যতে কি পাবো? সুবিধা পাবো, তাহলে এটা কি সম্পদ। এরপরে দেখো একটা কঠিন এন্ট্রি তোমাদেরকে আমি বুঝাই, অগ্রিম খরচ। এখানে লেখা আছে খরচ, কিন্তু আমরা এখানে সম্পদের লিস্টের মধ্যে খরচটা দিছি। কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল করছে কিনা, এখানে শুধু খরচ বলা নাই, এখানে বলা আছে কি অগ্রিম খরচ, যার মাধ্যমে আমরা কি সুবিধা পেতে পারি ভবিষ্যতে। কেমনে? ধরো যে আমি যাদেরকে প্রাইভেট করে অ্যাকচুয়ালি টাকার মাধ্যমে নিতে পারে, এখন 5টা স্টুডেন্ট আমাকে 5 মাসের বেতন অগ্রিম দিয়ে দিস। 5 মাসের বেতন, 5 মাসের বেতন, ধরো যে 1000 করে 5000 টাকা অগ্রিম দিয়ে দিছে। জানুয়ারি মাসে মে মাস পর্যন্ত বেতন দিয়ে দিছে 5 মাসের। তাইলে দেখো ওই জানুয়ারি মাসে দিছে, আগামী মে মাস পর্যন্ত তারা আমাদের থেকে কি, আমার থেকে কি পাবে? অ্যাকচুয়ালি সুবিধাটা পাবে। তাইলে অগ্রিম খরচের ফলে সুবিধা পাওয়া যায়। যেমন অগ্রিম বেতন 5 মাসের দিছে, তাহলে 5 মাস সে ভবিষ্যতে সুবিধা পাবে। ভাড়া, বাসা ভাড়া বা দোকান ভাড়া সে 10 বছর 1 বছরের জন্য দিয়ে দিচ্ছে, তাহলে 1 বছর আগামীতে সে সুবিধা পাবে। তাহলে এরকম ভাবে যদি কোনো অগ্রিম খরচ থাকে সেটা কি হবে? সম্পদ হবে। অনাদায়ী আয়, এটা বলতেছি আয় লেখা আছে আয়, কিন্তু আমি কি বলতেছি? সম্পদ। ওই যে একটাই কথা, আয় কিন্তু একা নাই, আয়ের আগে কি আছে? অনাদায়ী আছে। মানে হচ্ছে অনাদায়ী, মানে এখনো আদায় হয় নাই। তাহলে আদায় যেহেতু হয় নাই, তার আমি ছাইড়ে দেবো না, পরে তার আগে ধরবো।
অনাদায়ী এখন পাই নাই, ভবিষ্যতে পাবো। তাহলে ভবিষ্যতে সুবিধা পাচ্ছি কিসের মাধ্যমে? অনাদায়ী আয়ের মাধ্যমে। তার মানে এটা হচ্ছে সম্পদ। তারপর আছে বিনিয়োগ। বিনিয়োগ ব্যাপারটা কি? ব্যবসার টাকা যদি আমি লাভের উদ্দেশ্যে সুদের উদ্দেশ্যে অন্য জায়গায় খাটাই সেটাকে বিনিয়োগ বলে। আই রিপিট, ব্যবসার টাকা লাভের উদ্দেশ্যে সুদের উদ্দেশ্যে অন্য জায়গায় খাটানো কি বলে? বিনিয়োগ বলে। এখন বিনিয়োগ করছি 10 লাখ টাকা, বিনিয়োগ নিয়ে কি চলে যাবে? চলে যাবে না। তার কাছ থেকে আমি ভবিষ্যতে একটা রিটার্ন পাবো। ধরো যে 5 বছরের জন্য বিনিয়োগ করলাম 10 লাখ টাকা, তাহলে বিনিয়োগটা 5 বছর পরে আমার কাছে ফিরে আসবে। আর 5 বছর কি বর্তমান না ভবিষ্যৎ? অবভিয়াসলি ভবিষ্যৎ। তাহলে এটা কি হবে? সম্পদ হবে। আশা করি সম্পদ বুঝাইতে পেরেছি। তারপর হচ্ছে ব্যয়। ব্যয়টা কি? যে হিসাবের মাধ্যমে টাকা চলে যায়, যে হিসাবের মাধ্যমে টাকা চলে যায়। তুমি যে কোনো হিসাব দেখলে এটাকে প্রশ্ন করবা যে তোমার মাধ্যমে কি আমার টাকা আসতেছে না যাইতেছে? যদি টাকা আসে তাহলে ওইটা আয় হবে, আর যদি টাকা চলে যায় সেটা হবে কি? ব্যয়। যেমন বেতন। বেতন তো কর্মচারীদের বেতন দেই আমি, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের বেতন দিলে আয় মানে টাকা আসবে না চলে যাবে? অবশ্যই চলে যাবে। তাহলে এটা কি? ব্যয়। তাহলে বেতনটা হবে কি? ব্যয়। ভাড়া। ভাড়া আমরা প্রদান করি। ভাড়া কি কোশ্চেন করো যে তুমি কি আমার টাকা আনো না টাকা চলে যায় তোমার মাধ্যমে? টাকা অবশ্যই চলে যায়, কারণ ভাড়া পরিশোধ করতে হয়। তাহলে এটা কি? ব্যয়। মজুরি। মালামাল নিয়ে আসলা, যারা লেবার তাদেরকে মজুরি দিতে হয়। এই মজুরি লেবাররা তোমার মজুরি দেয় না, তুমি দাও লেবারদেরকে মজুরি। অবশ্যই তুমি লেবারদেরকে মজুরি দাও। তাহলে লেবারদেরকে যে মজুরিটা দিতেছ এটার মাধ্যমে টাকা আসতেছে না যাইতেছে? অবশ্যই টাকা যাইতেছে। তাইলে এটা কি? ব্যয়। তারপরে আছে আমার পরিবহন খরচ। মালামাল আনার জন্য, সম্পদ আনার জন্য পরিবহন খরচ লাগতেই পারে। এখন এই পরিবহন খরচটা কি আমাকে দিয়ে যায় নাকি যার পরিবহন দিয়ে আমি পণ্যটা আনছি বা সম্পদটা আনছি তাকে দিতে হয়? তোমার উত্তর হবে তাকে দিতে হয়। তাহলে এটা কি? ব্যয় হবে। আচ্ছা, তারপরে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট। আমরা সবাই জানি আমার কোম্পানির প্রচারের জন্য, আমার পণ্যের প্রচারের জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন করি, তার মাধ্যমে আমার টাকা দিতে হয়, অর্থাৎ টাকা চলে যায়। প্রশ্ন করলে যাবে বিজ্ঞাপনকে, টাকা আমার ওর মাধ্যমে চলে যাচ্ছে, তাহলে এটা কি হবে? ব্যয় হবে। এরপরে অবচয়। অবচয়টা কি? ব্যবসায়ের যে সম্পদগুলি আছে এগুলো ব্যবহার করলে আমাদের একটা মূল্য হ্রাস হয়। যেমন একটা যন্ত্রপাতি আমি 1 লাখ টাকা দিয়ে কিনলাম, 2 বছর ইউজ করার পর এটার দাম কি 1 লাখই থাকবে? থাকবে না। ধরো যে আমি 60,000 টাকা থাকলো, 40,000 কই গেল? চলে গেল এটার মূল্য থেকে। তাহলে এটা কি হবে? ব্যয় হবে। প্রদত্ত কমিশন। প্রদত্ত মানে কি? দিয়েছি। তাহলে জি দিয়েছি মানে কি? টাকাই তো দিয়েছি। তাহলে টাকা দিয়েছি যেহেতু, টাকা আসছে না গেছে? টাকা গেছে। তাহলে এটা কি হবে? ব্যয় হবে। এরপরে আমরা চলে আসি আয়। একটু আগে ছোটখাটো ভাবে ডেফিনেশনটা ব্যয়ের সময় একটু বলে দিয়েছিলাম। এখন আবার বলি, যে হিসাবের মাধ্যমে টাকা আসে তাকে আয় বলে। টাকা কি করে? আসে। টাকা আসে, তাইলে কি বলে? আয় বলে। আর টাকা চলে গেলে কি বলবে? ব্যয় বলবে। কি বলবে? ব্যয় বলবে। তাহলে আসলে আয় বলবে। তাহলে প্রশ্ন করি, বিক্রয়। বিক্রয় করলে কি টাকা আসে না? আমার মাল চলে যায়, কিন্তু টাকাটা যে কিনছি সে তো আমাকে দিয়ে যায়। তাহলে বিক্রয়ের ফলে টাকা আসে, বিক্রয়টা হচ্ছে আয়। সেবা আয়, এখানে আয় লেখা আছে, অর্থাৎ সেবা প্রদানের মাধ্যমে যে টাকাটা আসে সেটা সেবা, এটা আয় হবে। বিনিয়োগের সুদ। একটু আগে বিনিয়োগ শিখেছিলাম যে ব্যবসার টাকা লাভের উদ্দেশ্যে সুদের উদ্দেশ্যে অন্য জায়গায় খাটানোকে বিনিয়োগ বলে। তাহলে ওই বিনিয়োগের তারে 10 লাখ টাকা খাটাইলাম, সুদের বিনিময়ে তো খাটাইলাম, তাহলে সুদটা পাই না দেয়? অবশ্যই পাই, অর্থাৎ টাকা আছে। তাহলে এটা কি? আয়। তারপর হচ্ছে প্রাপ্ত কমিশন। প্রাপ্ত মানে কি? পাইতেছি, পেয়েছি। কমিশন। কমিশন এখানে প্রদত্ত ছিল মানে দিয়েছি, তখন ব্যয় হয়েছে। কিন্তু প্রাপ্ত কমিশন মানে কি? টাকা পাইছি। তাহলে এটা কি হবে? আয় হবে। আশা করি আয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার বোঝাবো দায়। দায়টা কিরকম? যে হিসাবে টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হয়, ভবিষ্যতে পরিশোধ করতে হয়, এখন না, ভবিষ্যতে যেটা পরিশোধ করবো এটা কি হবে? দায় হবে। এখন প্রশ্ন করো, ঋণ। ঋণ আমরা নেই, ঋণ নিলে কি যেদিন নিই ওই দিনই পরিশোধ করে দিই, না 6 মাস 1 বছর যত টার্মের জন্য ঋণ নেওয়া হয়েছে তারপরে পরিশোধ করে দিই? তাহলে পরে পরিশোধ করি। তাহলে প্রশ্ন করলে বোঝা যাচ্ছে এটা আমরা ভবিষ্যতে পরিশোধ করি। তাহলে এটা কি? কি হবে? দায় হবে। তারপরে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবের সৃষ্টি কোথা থেকে এটা একটু নিয়ে বলি। প্রদেয় হিসাব সাধারণত বাকিতে পণ্য ক্রয় করলে সৃষ্টি হয়। তাহলে বাকিতে পণ্য ক্রয় করছি মানে কি? টাকা এখনো দেই নাই, এটার নামই তো বাকি। তাহলে টাকাটা ভবিষ্যতে দিয়ে দিব, মাপ তো আর করে দেয় নাই, তাহলে ভবিষ্যতে দিয়ে দিলে এটা কি হবে? দায় হবে। তাহলে প্রদেয় হিসাবটা কি? দায়। প্রদেয় বিল। যে বিলের টাকা ভবিষ্যতে পরিশোধ করি, অর্থাৎ প্রশ্ন করো এখন দিব না ভবিষ্যতে দিব? ভবিষ্যতে দিব। তাহলে এটা কি হবে? দায় হবে। তারপরে আছে বকেয়া ব্যয়। লেখা আছে ব্যয়, কিন্তু এটা দায় বলতেছি কেন? কারণ এটার নিচে লেখা আছে বকেয়া। বকেয়া মানে কি? দিছি না ভবিষ্যতে দিব? এখনো দেয়নি, ভবিষ্যতে দিব। আর ভবিষ্যতে যেটা দেয়া হয়, প্রশ্ন করো বকেয়া ব্যয়টা কি দিছি না ভবিষ্যতে দিব? ভবিষ্যতে দিব। তাহলে ভবিষ্যতে দিলে এটা কি হবে? দায় হবে। এরপর আছে অনুপার্জিত আয়। ব্যাপারটা একটু কঠিন, বুঝাই দিতেছি, ইনশাল্লাহ সোজা হয়ে যায়। অনুপার্জিত আয় কি? আমি একজন টিভি মেকানিক, এখন আমার কাছে 10টা টিভি নিয়ে আসলে, আমি বললাম টাকা দেন অ্যাডভান্স
10,000। এখনো কি টাকার আমি সার্ভিস দিছি না টাকাটা অগ্রিম নিয়ে নিছি? টাকা অগ্রিম নিয়ে নিছি। কিন্তু এই অগ্রিম টাকা নেওয়ার কারণে আমি কি এখান ছেড়ে চলে যেতে পারবো আমার দোকান ছেড়ে? না, আমার ওই 10টা টিভি ঠিক করে দিয়ে তারপরে চলে যেতে হবে। যার কারণে এটা হবে দায়, কারণ ওই অগ্রিম আয়টা নেওয়ার কারণে গ্রাহকের কাছে আমি দায়বদ্ধ হয়ে আছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব। বেশি কিছু লেখি না, খালি মূলধন লিখছি। কেন মূলধন লিখছি? মালিকানা মানে মালিকের, সত্ত্ব মানে অধিকার। সত্ত্ব মানে কি? অধিকার। তাইলে মালিকানা সত্ত্ব বলতে বোঝানো হচ্ছে মালিকের অধিকার। কার অধিকার? মালিকের অধিকার। তাইলে যেহেতু মালিকের অধিকারটা বোঝানো হচ্ছে, মালিকের সবচেয়ে বেশি কার উপর অধিকার থাকে? তার মূলধনের উপর। তাহলে মূলধন হবে কি? মালিকানা সত্ত্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আরেকবার সামারাইজ করি। সম্পদ যে হিসাবের মাধ্যমে সুবিধা পাওয়া যায়। যেমন উদাহরণ দেওয়া আছে, যে হিসাবের মাধ্যমে টাকা চলে যায় সেটা ব্যয়, যে হিসাবের মাধ্যমে টাকা আসে সেটা হচ্ছে আয়, যে হিসাবের টাকা ভবিষ্যতে পরিশোধ করতে হচ্ছে সেটা দায়, আর যে জিনিসের উপর মালিকের অধিকার থাকে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন। এখন একটু প্র্যাকটিস করি যে তোমরা বলতে পারো কিনা যে কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব। এখন আমি এখানে নগদ টাকা লিখে রেখেছি, নগদ। এখন নগদকে প্রশ্ন করো, তোমার দ্বারা কি ভবিষ্যতে সুবিধা পাওয়া যায় না? যায়। তাহলে নগদটা কি হবে? সম্পদ। এরপর আছে বেতন। বেতনের মাধ্যমে কি টাকা আসে না যায়? তোমাদের উত্তর হবে যায়। তাহলে বেতনটা কি? ব্যয়। ভাড়ার মাধ্যমে টাকা যায়, তাহলে টাকা চলে গেলে, এটার ডেফিনেশনটা শিখাইছিলাম, টাকা চলে গেলে কি এটা ব্যয় হবে, তাহলে এটা কি? ব্যয়। এরপর হচ্ছে বকেয়া মজুরি। বকেয়া মজুরি হচ্ছে ব্যয়, কিন্তু বকেয়া আছে এখনো দেই নাই, তার মানে ভবিষ্যতে দিব। প্রশ্ন করো ভবিষ্যতে দিতে হলে বা পরিশোধ করতে হলে সেটা কি? সেটা হচ্ছে দায়। আসবাবপত্র, এটা হচ্ছে সম্পদ। এরপরে আছে একটা স্কিপ করে গেছি, অগ্রিম বেতন। আমরা এখানে বলছিলাম বেতনটা হচ্ছে ব্যয়, একটু আগে আমরা শিখেছি বেতন ব্যয়। তাহলে বেতনের আগে অগ্রিম থাকলে এই অগ্রিম উপসর্গটা যোগ হওয়ার কারণে বেতন কিন্তু আর ব্যয় নাই, বেতন পরিবর্তন হয়ে গেছে। টার্ম পরিবর্তন হয়ে কি হয়েছে? এটা সম্পদে পরিণত হয়েছে। কেমনে? কারণ অগ্রিম বেতন আগেই দিয়ে দিছি 5 মাসের বেতন। তার মানে কি ওই 5 মাস আমি তার কাছ থেকে কি পাবো? সুবিধা পাবো। তারপর আছে প্রাপ্ত কমিশন। প্রাপ্ত লেখাই আছে, প্রাপ্ত কি লেখা আছে মানে পেয়েছি। তাহলে যে হিসাবে অন্য টাকা পাই বা আসে সেটা কি? আয়। তারপর প্রদত্ত কমিশন লেখা আছে, প্রদত্ত কমিশনটা কি হবে? ব্যয়। আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা একটু হলেও শিখতে পারছো। আর একটু হলেও যদি শিখে থাকো, একটু না অনেকখানি, যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছো তারা আমি আশা করি শিখতে পারছো। পরিশেষে তোমাদের কাছে একটা কথা, যে ভিডিও যদি ভালো লাগে, ভিডিও থেকে যদি উপকৃত হও, তাহলে তোমাদের কাছে একটা দাবি, একটা লাইক দিবে। ভিডিওর মাধ্যমে উপকৃত হইলা নাকি তোমার অপকার হইলে এটা কমেন্টস করে জানাবে। বন্ধুদের সাথে খারাপ ভালো মন্দ শেয়ার করবে। আর যেহেতু চ্যানেলটা আমার নতুন, তোমাদের সাপোর্ট চাই, সবাই আমাকে সাপোর্ট করবে। আশা করি সবাই ভালো থাকবে, সবাই পড়াশোনা মনোযোগ দিয়ে করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।